আজকের এই অত্যন্ত কৌতূহল উদ্দীপক গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করার চেষ্টা করি, তাদের কাছে ইকিগাই শব্দটা এই কনসেপ্টটা খুব একটা অপরিচিত নয়। হ্যাঁ, সাধারণত এর অর্থ হিসেবে জীবনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ এই কথাগুলোই বলা হয়। একদম ঠিক। কিন্তু হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরলসের লেখা সেই বিখ্যাত বই ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ, এই বইটার বিভিন্ন নোটস, কেস স্টাডি আর বৈজ্ঞানিক গবেষণাগুলো ঘাঁটতে গিয়ে আমি আক্ষরিক অর্থেই চমকে গিয়েছি। বইটার গভীরে আসলেই অনেক কিছু লুকিয়ে আছে। ঠিক তাই। আজকের এই পুরো আয়োজনের মূল উৎস হল ওই বইটির নিবিড় বিশ্লেষণ। আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। কিভাবে শুধু বেশি দিন বাঁচা যায় তা নয়, বরং কিভাবে একটা দীর্ঘ, প্রাণবন্ত আর অর্থবহ জীবনযাপন করা যায় তার পেছনের বিজ্ঞান আর দর্শনকে আজ আমরা পুরোপুরি ডিকোড করব। দারুণ একটা মিশন। আর এই আলোচনার প্রেক্ষাপট হিসেবে শুরুতেই একটা কথা পরিষ্কার করা দরকার। আমরা এখানে কেবল বেশি দিন বাঁচার কোনো যান্ত্রিক বা বায়োলজিক্যাল হ্যাকস নিয়ে কথা বলছি না। শুধু ডায়েট বা এক্সারসাইজ নয়। ঠিক তাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানুষকে হয়তো অনায়াসেই ১০০ বছর বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার যদি কোনো অর্থবহ কারণ না থাকে, তাহলে সেই দীর্ঘায়ু তো এক ধরনের বোঝায় পরিণত হতে পারে। একদম। প্রাচীন জাপানি দর্শন আর আধুনিক বিজ্ঞানের যে অপূর্ব মিলন এই উৎসের পাতায় পাতায় ছড়িয়ে আছে, তা আসলে আমাদের শেখায় কিভাবে বেঁচে থাকার প্রতিটি মুহূর্তের ভেতরে প্রাণ সঞ্চার করতে হয়। ঠিক এই জায়গাটাতেই ইকিগাইয়ের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। বইটিতে ইকিগাইকে খুব সুন্দর একটা ধারণার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, সব সময় ব্যস্ত থাকার আনন্দ। চমৎকার একটা কথা, তাই না? এমন একটা গভীর উদ্দেশ্য যা একজন মানুষকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে হাসিমুখে জাগিয়ে তোলে। আর এই বিষয়টা নিয়ে কথা বলার সময় আমাদের উৎস উপাদানে জাপানের ওকিনামা দ্বীপের কথা বিশেষভাবে এসেছে। হ্যাঁ, ওকিনাওয়া। বিশেষ করে সেখানকার একটা ছোট্ট গ্রাম যার নাম ওগিমি। এই গ্রামটিকে আক্ষরিক অর্থেই দীর্ঘায়ুর গ্রাম বলা হয়, কারণ এখানে শতবর্ষী মানুষের সংখ্যা পরিসংখ্যানগত দিক থেকে বিশ্বের যে কোনো জায়গার চেয়ে অস্বাভাবিক রকমের বেশি। এই ওগিমি গ্রামের মানুষের জীবনযাপন বিশ্লেষণ করলে আসলে কি পাওয়া যায়? ওকিনাওয়া দ্বীপের এই অভাবনীয় দীর্ঘায়ুর পেছনের রহস্য খুঁজতে গিয়ে গবেষক ড্যান বুয়েটনারের একটা যুগান্তকারী গবেষণার কথা সামনে আসে। উনি বিশ্বের ৫টা বিশেষ অঞ্চলের ওপর গবেষণা করেছেন। ওই যে ব্লু জোনস? হ্যাঁ, এই জায়গাগুলোকে তিনি বলছেন ব্লু জোনস। এই ৫টা অঞ্চল হল জাপানের ওকিনাওয়া, ইতালির সার্ডিনিয়া, ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা, কোস্টারিকার নিকোয়া আর গ্রিসের ইকারিয়া। আচ্ছা, কিন্তু এই জায়গাগুলো তো ভৌগোলিক বা সাংস্কৃতিক দিক থেকে একেবারে আলাদা। পুরোপুরি আলাদা। জেনেটিক দিক থেকেও কোনো মিল নেই। কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিশ্লেষণে দেখা যায় এই ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের দীর্ঘায়ুর পেছনে অদ্ভুত কিছু সাধারণ মিল কাজ করছে। যেমন ধরুন, তাদের খাদ্যাভ্যাস মূলত উদ্ভিদভিত্তিক। তারা জিমে গিয়ে ভারী ওজন তোলে না, বরং দৈনন্দিন কাজের মাধ্যমেই পরিমিত কায়িক শ্রম নিশ্চিত করে। আর সবচেয়ে বড় কথা, তাদের জীবনে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য বা ইকিগাই থাকে এবং তাদের সামাজিক বন্ধন হয় অত্যন্ত নিবিড়। সামাজিক বন্ধন তো বটেই, তবে খাদ্যাভ্যাসের কথা একটা চমকপ্রদ নিয়মের কথা না বললেই নয়। ওকিনাওয়ার মানুষের একটা খুব বিখ্যাত নিয়ম আছে, যাকে তারা বলে হারা হাচিবু। ৮০% নিয়ম। হ্যাঁ, গবেষণার এই অংশটা পড়ে আমার মনে হচ্ছিল আধুনিক সমাজের খাদ্যাভ্যাসের সাথে এর পার্থক্য কতটা বিশাল। তারা খাওয়ার সময় যখনই অনুভব করে যে পেট ৮০% ভরে গেছে, ঠিক তখনই তারা খাওয়া থামিয়ে দেয়। একদম। আমাদের আধুনিক সমাজে যেখানে গলা পর্যন্ত না ভরলে বা প্লেটের শেষ দানাটা শেষ না করলে তৃপ্তি আসে না, সেখানে তারা স্বেচ্ছায় পেট কিছুটা খালি রেখেই টেবিল থেকে উঠে পড়ে। এর পেছনের বিজ্ঞানটা আসলে কতটা শক্তিশালী? এর পেছনের বিজ্ঞানটা সত্যি খুব অভাবনীয়। মানুষের পাকস্থলী যখন ভরে যায়, তখন সেই সিগন্যাল বা সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে। আচ্ছা। তার মানে হল, কেউ যখন অনুভব করছে যে তার পেট ৮০% ভরেছে, তার মানে হল তার পেট আসলে ততক্ষণে পুরো ১০০% ভরে গেছে। ও, বুঝতে পেরেছি। আমরা যখন মনে করি পেট ফুল, তখন আসলে আমরা ওভার ইটিং করে ফেলেছি। একদম। অতিরিক্ত খাবার হজম করতে গিয়ে শরীরকে প্রচুর পরিমাণে শক্তি খরচ করতে হয়, আর এই প্রক্রিয়ায় কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যা কোষকে দ্রুত বুড়িয়ে দেয়।
হজম প্রক্রিয়ায় শরীরকে এই অতিরিক্ত ক্লান্ত না করাটাই তাদের দীর্ঘায়ুর অন্যতম বড় একটা জৈবিক রহস্য। আর শুধু জৈবিক রহস্যই নয়, মানসিক সুরক্ষার দিক থেকেও তারা অসাধারণ একটা পদ্ধতি অনুসরণ করে। উৎসে মোয়াই নামের একটা অত্যন্ত শক্তিশালী সামাজিক প্রথার কথা বলা হয়েছে। মুয়াই, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মোয়াই হল এমন একটা গোত্র বা সমমনা মানুষের দল যা এর সদস্যদের মানসিক এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। প্রাচীনকালে যখন কৃষিকাজে চরম প্রতিকূলতা আসত, তখন কৃষকরা একে অপরকে সাহায্য করার জন্য এই মোয়াই তৈরি করেছিল। এটা কমিউনিটি সাপোর্ট সিস্টেমের মতো। ঠিক তাই। কিন্তু আধুনিক সময়ে এসেও এটা একটা অভেদ্য সুরক্ষা বলয়। সদস্যরা প্রতি মাসে কিছু অর্থ জমা করে এবং যখনই কারো বিপদ আসে বা আর্থিক সাহায্যের প্রয়োজন হয়, তখন এই মোয়াই থেকে তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করা হয়। এই মোয়াইয়ের মনস্তাত্ত্বিক প্রভাবটা একটু গভীরে গিয়ে চিন্তা করা যাক। আধুনিক নাগরিক জীবনে মানুষের সবচেয়ে বড় শত্রু হল একাকিত্ব আর নিরাপত্তাহীনতার ভয়। একদম। সারাক্ষণ একটা অনিশ্চয়তা কাজ করে। আর এই ভয়ে মানুষের শরীরে সারাক্ষণ কর্টিসোল নামের স্ট্রেস হরমোন নিঃসরণ করে, যা সরাসরি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। কিন্তু ওকিনাওয়ার একজন মানুষ তার অবচেতন মনে সব সময় জানে যে সে একা নয়। সে জানে যে কোনো বিপদে তার মোয়াই তাকে রক্ষা করবে। হ্যাঁ, এই যে নিখাত একটা সামাজিক নিশ্চয়তা, এটা তাদের বেসলাইন স্ট্রেস লেভেলকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনে। দীর্ঘায়ুর জন্য এটা আসলে ওষুধের চেয়েও বেশি কার্যকরী। স্ট্রেস এবং মানসিক স্বাস্থ্যের এই প্রসঙ্গটা আমাদের পরবর্তী বিষয়ে দারুণভাবে যুক্ত করে। অ্যান্টি এজিং বা তারুণ্য ধরে রাখা এবং মন শরীরের সংযোগ। বইটিতে বার্ধক্যের এসকেপ ভেলোসিটি নিয়ে একটা অত্যন্ত চমৎকার আর ভবিষ্যৎমুখী উপমা দেওয়া হয়েছে। এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, বিজ্ঞানের দারুণ একটা টার্ম। হ্যাঁ, কল্পনা করা যাক অনেক দূরে ভবিষ্যতের রাস্তায় একটা সাইনবোর্ড পোতা আছে। সেখানে একজন মানুষের মৃত্যুর নির্দিষ্ট বয়স লেখা। মানুষটি প্রতি বছর একটু একটু করে সেই সাইনবোর্ডের দিকে এগোচ্ছে। এখন ধরা যাক একটা খরগোশ ওই সাইনবোর্ডটি হাতে নিয়ে ভবিষ্যতের দিকে হেঁটে যাচ্ছে। যদি আধুনিক প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞান এমন এক পর্যায়ে পৌঁছায় যে মানুষের প্রতি 1 বছর আয়ু বাড়ার সাথে সাথে খরগোশটিও 1 বছর সামনের দিকে এগিয়ে যায়, তাহলে মানুষটি কখনোই সেই মৃত্যুর সাইনবোর্ডের নাগাল পাবে না। একদম। এটি হলো বিজ্ঞানের ভাষায় এসকেপ ভেলোসিটি অর্জন করা। উপমাটা যতখানি আকর্ষণীয়, এর ভেতরের অন্তর্নিহিত অর্থ ততটাই গভীর। তবে চিকিৎসা বিজ্ঞান হয়তো আমাদের শরীরকে বাঁচিয়ে রাখবে, কিন্তু মস্তিষ্ককে তরুণ রাখার দায়িত্বটা তো মানুষের নিজের। ঠিক। স্নায়ুবিজ্ঞানী শ্লোমো ব্রেজেনিৎসের মতে শরীরের মাংসপেশির মতো মস্তিষ্কেরও নিয়মিত ব্যায়াম প্রয়োজন। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মস্তিষ্ক রুটিন বা অভ্যাসের চরম দাস হয়ে পড়ে। মানে প্রতিদিন একই কাজ করতে থাকলে মস্তিষ্ক অটোপাইলট মোডে চলে যায়। ঠিক তাই। তখন মস্তিষ্ককে আর নতুন করে কিছু ভাবতে হয় না। কিন্তু যখনই মস্তিষ্ককে সম্পূর্ণ নতুন কোনো তথ্যের মুখোমুখি করা হয়, তা হতে পারে একটা নতুন ভাষা শেখা, কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখা বা ধরুন দাবা খেলা, তখন ব্রেনকে খাটতে হয়। হ্যাঁ, তখন সেটি বাধ্য হয়ে নতুন নতুন স্নায়বিক সংযোগ বা নিউরাল কানেকশন তৈরি করে। এই নিউরোপ্লাস্টিসিটি মস্তিষ্ককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু এই নতুন চ্যালেঞ্জ বা মানসিক ব্যায়াম করতে গেলে তো স্বাভাবিকই স্ট্রেস বা মানসিক চাপ আসবে। আধুনিক জীবনে এই স্ট্রেসকে আমরা একটা নীরব ঘাতক হিসাবেই জানি। তা তো বটে। হাইডেলবার্গ ইউনিভার্সিটির একটা গবেষণার কথা উৎসে বিস্তারিতভাবে বলা হয়েছে। সেখানে একজন তরুণ এবং সম্পূর্ণ সুস্থ ডাক্তারকে অত্যন্ত কঠিন একটা গণিতের সমাধান করতে দিয়ে চরম স্ট্রেসের মধ্যে ফেলা হয়েছিল। ফলাফল কি ছিল? অবিশ্বাস্য ব্যাপার হল, মাত্র কিছুক্ষণে সেই মানসিক চাপের পর তার রক্ত পরীক্ষা করে দেখা যায় স্ট্রেসের কারণে তার শরীরে ঠিক ক্ষতিকর প্যাথোজেন বা ভাইরাসের আক্রমণের মতো প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অতিরিক্ত স্ট্রেস আমাদের কোষের টেলোমিয়ার মানে ক্রোমোজোমের প্রান্তভাগকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের অত্যন্ত দ্রুত বুড়িয়ে দেয়। স্ট্রেসের এই ক্ষতিকর দিকটা নিয়ে বিজ্ঞান পুরোপুরি একমত। কিন্তু এখানেই ডক্টর হাওয়ার্ড এস ফ্রিডম্যানের একটা দীর্ঘমেয়াদী গবেষণা আমাদের একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ উপহার দেয়। ভিন্ন দৃষ্টিকোণ? সেটা কি রকম? উনার গবেষণা দেখিয়েছে যে ঢালাওভাবে সব ধরনের স্ট্রেস ক্ষতিকর নয়। সামান্য মাত্রার স্ট্রেস বা জীবনের ছোট ছোট চ্যালেঞ্জ আসলে বেঁচে থাকার জন্য পজিটিভ প্রভাব ফেলে।
একে বলা যায় ইউ স্ট্রেস বা পজিটিভ স্ট্রেস। আচ্ছা, মানে যে স্ট্রেসটা আমাদের মোটিভেট করে। হ্যাঁ, যে মানুষেরা জীবনে মাঝারি ধরনের চ্যালেঞ্জ নেন, যারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং নিয়মিত কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করেন, তারা ওইসব মানুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচেন যারা একদম কোনো কাজ না করে চুপচাপ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবসর কাটান। তার মানে সঠিক মাত্রার স্ট্রেস মানুষকে স্নায়বিকভাবে সক্রিয় রাখে। একদম, আর একটা সুস্থ জীবনধারা গড়ে তুলতে সাহায্য করে। এই চুপচাপ বসে থাকা বা শুয়ে বসে অবসর কাটানোর বিপদ নিয়ে উৎস উপাদানে বেশ কিছু কড়া সতর্কবাণী রয়েছে। দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস শরীরের জন্য আক্ষরিক অর্থে বিষের মতো। মেটাবলিজম কমিয়ে দেয়। হ্যাঁ, উচ্চ রক্তচাপ, মেদ আর নানা রকম কার্ডিওভ্যাসকুলার রোগের জন্ম দেয়। আর এর বিপরীতে রয়েছে পর্যাপ্ত ঘুমের জাদুকরী ক্ষমতা। ঘুমকে শুধু বিশ্রাম হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। ঘুমের সময় তো শরীর নিজেকে মেরামত করে। পর্যাপ্ত ঘুম শরীরে মেলাটোনিন হরমোন তৈরি করে। গবেষণায় দেখা যায় এই মেলাটোনিন হলো একটা অত্যন্ত শক্তিশালী অ্যান্টি এজিং অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, বরং ক্যান্সারের কোষের বিরুদ্ধেও সক্রিয়ভাবে লড়াই করে। তারুণ্য ধরে রাখার জন্য ভালো ঘুমের চেয়ে সস্তা আর কার্যকরী হাতিয়ার আর দ্বিতীয়টি নেই। শারীরিক এই বিষয়গুলোর পর এবার মনস্তত্ত্বের আরেকটু গভীরে যাওয়া যাক। জীবনে উদ্দেশ্য খোঁজার এই যে পুরো প্রক্রিয়া, এটা বুঝতে হলে আমাদের ভিক্টর ফ্র্যাঙ্কেলের লোগোথেরাপি নিয়ে আলোচনা করতেই হবে। ভিক্টর ফ্র্যাঙ্কেলের কাজ তো মনস্তত্ত্বে এক বিরাট বিপ্লব। হ্যাঁ, ফ্রয়েদের মতো মনস্তাত্ত্বিকদের প্রচলিত সাইকো অ্যানালাইসিস, যেখানে মানুষের অতীতের দিকে ফিরে তাকায়, শৈশবের ট্রমা বা অতীত নিয়ে ঘাটাঘাটি করে, লোগোথেরাপি কাজ করে ঠিক তার উল্টো পথে। মানে এটা অতীতমুখী নয়। না, এটা সম্পূর্ণ ভবিষ্যৎমুখী। এটা অতীতকে ব্যবচ্ছেদ করার বদলে একজন মানুষকে তার ভবিষ্যতের দিকে তাকাতে এবং জীবনের একটা অর্থ বা উদ্দেশ্য খুঁজে বের করতে উদ্বুদ্ধ করে। লোগোথেরাপির মূল দর্শন হল মানুষের ভেতরে শূন্যতা, হতাশা বা একঘেয়েমি কোনো মানসিক রোগ নয়। তাহলে এটা কি? এটা হল নতুন কোনো উদ্দেশ্য খোঁজার একটা অত্যন্ত স্বাভাবিক এবং স্বাস্থ্যকর আত্মিক তাগিদ। দারুণ একটা কথা। লোগোথেরাপির এই বিষয়টা পড়ার সময় আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে গেছে। চলুন আমাদের উৎস থেকে দুটো বাস্তব কেস স্টাডি নিয়ে কথা বলি। হ্যাঁ, উদাহরণ দিলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথম উদাহরণটা একজন আমেরিকান ডিপ্লোম্যাটের। ওই যে যিনি বছরের পর বছর ধরে সাইকো অ্যানালাইসিস করাচ্ছিলেন। ঠিক, কারণ তিনি তার কাজ আর সরকারকে গভীরভাবে ঘৃণা করতেন। প্রচলিত থেরাপি তাকে বারবার বোঝাচ্ছিল যে তিনি আসলে তার বাবার প্রতি কোনো অবদমিত ক্ষোভ থেকে সরকারের প্রতি এমন বিদ্রোহী আচরণ করছেন। কিন্তু ফ্র্যাঙ্কেল কি বের করলেন? কিছু নয়, ওই মানুষটি আসলে ভুল পেশায় আছেন। তিনি অন্য একটা পেশায় যেতে চান। এরপর সেই ডিপ্লোম্যাট পেশা পরিবর্তন করেন এবং দারুণ সুখী একটা জীবন কাটান। মানে সমস্যাটা অতীতের কোনো ট্রমা ছিল না, ভবিষ্যতের উদ্দেশ্যের অভাব ছিল। একদম। আরেকটা উদাহরণ দেয়া যায় একজন অত্যন্ত হতাশাগ্রস্ত আত্মঘাতী মায়ের, যিনি তার এক সন্তান হারানোর পর তীব্র শোকে নিজের এবং বেঁচে থাকা পক্ষাঘাতগ্রস্ত অপর সন্তানের জীবন কেড়ে নিতে চেয়েছিলেন। খুব মর্মান্তিক একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু ফ্র্যাঙ্কেল তাকে একটা কল্পনার ব্যায়াম করান। ওই মাকে নিজের মৃত্যুশয্যা কল্পনা করতে বলা হয়। তখন তিনি হঠাৎ বুঝতে পারেন যে ওই অসুস্থ শিশুটিকে একটা সুন্দর জীবন দেওয়াই হল তার জীবনের সবচেয়ে বড় অর্থ বা ইকিগাই। অভাবনীয়। ঠিক এভাবেই মানুষের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত উদ্দেশ্যগুলোকে লোগোথেরাপি জাগিয়ে তোলে। মজার ব্যাপার হলো ঠিক একই সময়, মানে প্রায় সমসাময়িক যুগে, জাপানে মরিতা থেরাপি নামে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের আরেকটা মনস্তাত্ত্বিক পদ্ধতি তৈরি হয়। হ্যাঁ, মরিতা থেরাপি পশ্চিমা থেরাপিগুলো থেকে বেশ আলাদা। পশ্চিমা থেরাপিগুলো যেখানে নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণ করার উপর জোর দেয়, সেখানে মরিতা থেরাপি শেখায় আবেগকে ঠিক যেমন আছে তেমনভাবেই গ্রহণ করতে। কারণ আবেগকে জোর করে নিয়ন্ত্রণ করতে গেলে তা আরও শক্তিশালী হয়ে ওঠে। এখানে উৎসে একটা খুঁটিতে বাঁধা গাধার অত্যন্ত চমৎকার উপমা দেয়া হয়েছে। হ্যাঁ, বলুন না উপমাটা। একটা গাধা যদি খুঁটিতে বাঁধা অবস্থায় দড়ি থেকে মুক্ত হওয়ার জন্য জোর করে চারদিকে দৌড়াতে থাকে, তবে দড়িটি তাকে আরও বেশি পেঁচিয়ে ধরবে আর সে শেষ পর্যন্ত আরও শক্তভাবে আটকে যাবে। মানুষের নেতিবাচক বা হতাশাজনক চিন্তার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। একদম তাই। এই গাধার উপমাটি অত্যন্ত শক্তিশালী।
নেতিবাচক চিন্তা থেকে পালানোর চেষ্টা না করে তাকে স্বাভাবিক মানুষের বৈশিষ্ট্য হিসাবে মেনে নিয়ে বর্তমানের প্রয়োজনীয় কাজটা করে যাওয়াটাই হলো মরিতা থেরাপির মূল কথা। এই থেরাপিতে চিকিৎসার 4টা সুনির্দিষ্ট ধাপ আছে। প্রথম ধাপটা তো আইসোলেশন, তাই না? হ্যাঁ, প্রথমে রোগীকে একা একটা ঘরে রাখা হয়, যেখানে সে শুধু তার চিন্তার সাথে থাকে। এরপর তাকে হালকা কিছু কাজ দেওয়া হয়, যেমন বাগান করা বা ডায়েরি লেখা। তৃতীয় ধাপে তাকে ভারী শারীরিক কাজ করতে হয় এবং সবশেষে সে সমাজে ফিরে আসে। আর এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত আছে নাইকান নামের একটা বিশেষ মেডিটেশন। রাইট, নাইকান মেডিটেশন। এই মেডিটেশনে মানুষকে নিজের সম্পর্কে 3টে খুব সহজ কিন্তু অত্যন্ত গভীর প্রশ্ন করতে হয়। আমি অন্যদের কাছ থেকে কি পেয়েছি, আমি অন্যদের কি দিয়েছি এবং আমি অন্যদের কি কি সমস্যার কারণ হয়েছে। শেষ প্রশ্নটা বেশ কঠিন। হ্যাঁ, এই প্রশ্নগুলো মানুষের ভেতরের নার্সিসিজম বা আত্মকেন্দ্রিকতাকে ভেঙে দেয় এবং নিজের দায়িত্ববোধ সম্পর্কে তাকে প্রবলভাবে সচেতন করে তোলে। এই যে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা আর নিরলসভাবে কাজ করে যাওয়ার মানসিকতা, এখান থেকেই জন্ম নেয় বিখ্যাত মনস্তাত্ত্বিক মিহালি চিকসেন্টমিহাইর সেই যুগান্তকারী ফ্লো বা প্রবাহের ধারণা। ফ্লো, কোনো একটা কাজের মাঝে এমন গভীরভাবে ডুবে যাওয়া বা হারিয়ে যাওয়া যেখানে মানুষের সময়জ্ঞান একেবারে থাকে না। হ্যাঁ, এই অবস্থায় মানুষের অহংবোধ বা ইগো পুরোপুরি বিলীন হয়ে যায়। মানুষ তখন শুধু তার বর্তমান কাজের সাথেই একাত্ম হয়ে যায়। কিন্তু এই ফ্লো অর্জন করার কিছু সুনির্দিষ্ট শর্ত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল নিজের দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ চ্যালেঞ্জ বেছে নেওয়া। মানে কাজটা খুব সহজ বা খুব কঠিন হওয়া যাবে না। ঠিক, যদি কাজের চ্যালেঞ্জ খুব সহজ হয় তবে দ্রুত একঘেয়েমি বা বোর্ডম চলে আসবে, আর চ্যালেঞ্জ যদি দক্ষতার চেয়ে অনেক বেশি কঠিন হয় তবে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা কাজ করবে। এই বোর্ডম আর অ্যাংজাইটির ঠিক মাঝখানের ভারসাম্যপূর্ণ পথটাই হল ফ্লো অর্জনের মূল চাবিকাঠি। আর এই ফ্লো ব্যাহত হওয়ার সবচেয়ে বড় আর আধুনিক শত্রু হল মাল্টিটাস্কিং, মানে একসাথে অনেকগুলো কাজ করার প্রবণতা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় মাল্টিটাস্কিং নিয়ে লাল আর নীল তীরের অত্যন্ত মজার একটা পরীক্ষা করা হয়েছিল। ওই যে অ্যাটেনশন টেস্টটা? হ্যাঁ, যারা মাল্টিটাস্কিং করতে অভ্যস্ত তাদের একটা স্ক্রিনে কতগুলো লাল তীর আছে তা গুনতে বলা হয়েছিল, কিন্তু মনোযোগ নষ্ট করার জন্য সেখানে কিছু নীল তীরও ছিল। রেজাল্ট তো বোধহয় খুব একটা ভালো ছিল না। একদমই না। পরীক্ষার ফলাফলে দেখা গেল মাল্টিটাস্কিংয়ে অভ্যস্ত মানুষেরা নীল তীরগুলো দেখে ক্রমাগত বিভ্রান্ত হচ্ছিল। তাদের ভুল করার হার ছিল অনেক বেশি। মানে আমরা যখন মনে করি যে আমরা একসাথে অনেক কাজ করে দারুণ প্রোডাক্টিভ হচ্ছি, আসলে তখন আমাদের মনোযোগ চরমভাবে নষ্ট হয়। মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। ফ্লো অর্জন করতে হলে একবারে একটা মাত্র কাজে পূর্ণ মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। আর এই একটা মাত্র কাজে পূর্ণ মনোযোগ দেয়া এবং ফ্লো অর্জন করার সবচেয়ে বড় উদাহরণ হল জাপানি কারিগররা, যাদের বলা হয় তাকুমি। তাকুমি, এই অংশটা আমার খুব প্রিয়। তাকুমি হল এমন কিছু অসাধারণ মানুষ যারা তাদের জীবনের প্রতিটি দিন একটা নির্দিষ্ট কাজে নিখুঁত হওয়ার পেছনে ব্যয় করেন, আর এর ভেতরেই তারা তাদের ইকিগাই খুঁজে পান। যেমন জাপানের একটা মেকআপ ব্রাশ তৈরির কারখানায় দেখা যায় একজন নারী কারিগর সম্পূর্ণ একা বসে অত্যন্ত দ্রুত গতিতে এবং পরম মমতায় ব্রাশের জন্য একটা একটা করে চুল বাছাই করছেন। ভাবা যায়, একটা একটা করে চুল। হ্যাঁ, তারই কাজের প্রতি একাগ্রতা এতটাই বেশি যে বাইরের কোনো কোলাহল তাকে স্পর্শ করতে পারে না। এমনকি টেক জায়ান্ট অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস পর্যন্ত জাপানের এক পোর্সিলিন কারিগর সাকুনাগার কাজে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি বারবার জাপানে ছুটে গিয়েছিলেন শুধু তার কাছ থেকে বিশেষ ডিজাইনের চায়ের কাপ বানিয়ে নেওয়ার জন্য। তাকুমিদের কথা উঠলেই সে বিখ্যাত সুশি কারিগর জিরোর কথা মনে পড়ে যায়, যিনি ৮০ বছর ধরে প্রতিদিন সুশি বানাচ্ছেন। তিনি প্রতিদিন একই কাজ করছেন, কিন্তু কখনোই ক্লান্ত হচ্ছেন না বা বিরক্ত হচ্ছেন না। কারণ ওই সুশি বানানোর নিখুঁত প্রক্রিয়ার ভেতরেই লুকিয়ে আছে তার ইকিগাই। কিংবা বিখ্যাত অ্যানিমেটর হায়াও মিয়াজাগির কথাই ধরুন। তিনি যখন আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন, তার ঠিক পরদিনও তাকে স্টুডিওতে এসে বসে বসে অ্যানিমেশন আঁকতে দেখা যায়। কারণ ওই কাজের ভেতরের ফ্লো ছাড়া তার জীবন অর্থহীন। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হল ফ্লো যে শুধু এরকম বড় বড় বা সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে ঘটে তা নয়।
আমাদের উৎসে মাইক্রোফ্লোর একটা দারুণ কনসেপ্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, মাইক্রোফ্লো। বিয়েটসের মতো মানুষ প্রতিদিন রাতে নিজের থালা বাসন ধোয়ার মাঝে প্রশান্তি খুঁজতেন। আবার নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফেইনম্যান নিজের ঘরে দেওয়াল রং করার মতো অত্যন্ত সাধারণ কাজের মাঝেও এই মাইক্রোফ্লো খুঁজে পেতেন। মানে ছোট ছোট কাজের ভেতরেও যে ফ্লো তৈরি করা যায়, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। একেবারে সাধারণ কাজের মাঝে এই আনন্দ খুঁজে পাওয়ার বিষয়টা ওগিমি গ্রামের শতবর্ষী মানুষদের দৈনন্দিন জীবনযাপনের দিকে তাকালেই সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায়। হ্যাঁ, এই দীর্ঘায়ুর ওস্তাদ বা সুপার সেন্টিনারিয়ানদের জীবন দর্শন বিশ্লেষণ করলে অবাক হতে হয়। তারা কোনো জটিল তত্ত্ব দেন না। উনারা খুব সহজ কিন্তু গভীর কিছু কথা বলে গেছেন। যেমন কালমো, যিনি ১২২ বছর বেঁচেছিলেন, তিনি শেষ বয়সও দারুণ রসবোধের সাথে বলতেন, আমি চোখে কম দেখি, কানে কম শুনি, কিন্তু সব ঠিক আছে। মানে বয়সের ছাপকে তিনি খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেছিলেন। ঠিক তাই। আবার ওয়াল্টার ব্রুনিংয়ের মতো মানুষ, যিনি ১১৪ বছর বয়সেও বলতেন যে মন এবং শরীরকে সবসময় ব্যস্ত রাখতে হবে। আর আলেকজান্ডার ইমিচের সেই বিখ্যাত মন্তব্যটা তো এই দর্শনের মূল নির্যাস। দীর্ঘায়ুর রহস্য কি? আমি জানি না, আমি তো স্রেফ এখনো মারা যাইনি। অসাধারণ। এই যে জীবনকে অতিরিক্ত সিরিয়াসলি না নেওয়া, এটাই তাদের দীর্ঘায়ুর অন্যতম বড় একটা কারণ। ওগিমি গ্রামের দৈনন্দিন জীবনও ঠিক এমনই সরল, স্বতঃস্ফূর্ত আর আনন্দময়। সেখানে মানুষ প্রতিদিন কোনো না কোনো ছোটখাটো উৎসব করে, একে অপরের সাথে সময় কাটায়, গান গায়। গেট বল নামের একটা বিশেষ খেলাও খেলে তারা, আর নিজেদের বাগানের সবজি ফলায়। এই সহজ জীবনযাপনের পেছনে লোকজ বিশ্বাস বা আধ্যাত্মিকতারও বড় ভূমিকা আছে। যেমন তারা বুনগায়া নামের জাদুকরী বনদেবতার অস্তিত্বে বিশ্বাস করে, যারা প্রকৃতিকে ভালোবাসে আর বিশ্বাস করে মাবুইয়ের ধারণায়। মাবুই মানে মানুষের আত্মিক সত্তা বা আত্মার নির্যাস। ঠিক, তারা মনে করে প্রকৃতির সাথে এবং চারপাশের মানুষের সাথে মিলেমিশে থাকলে এই মাবুই সুরক্ষিত থাকে। ওগিমি গ্রামের প্রবেশমুখে পাথরে খোদাই করা একটা বিখ্যাত ঘোষণার কথা আমাদের উৎসে বলা আছে, যা তাদের পুরো দর্শনের সারসংক্ষেপ। ৮০ বছরে আমি এখনও শিশু। যদি তুমি দীর্ঘায়ু ও স্বাস্থ্য চাও, তবে আমাদের গ্রামে স্বাগত। পুরো আলোচনা এবং গবেষণারই বিস্তৃত ক্যানভাসটাকে যদি আমরা একত্রিত করি, তবে এটা খুব স্পষ্ট হয়ে ওঠে যে দীর্ঘায়ু কোনো ম্যাজিক পিল বা জাদুর উপর নির্ভর করে না। এর ভিত্তি হল খুব সাধারণ কিছু নিয়মের ধারাবাহিক চর্চা। একদম সঠিক খাদ্যাভ্যাস, যেমন ওই 80% নিয়ম মেনে চলা, প্রতিদিন জিমে না গিয়েও দৈনন্দিন কাজের মাধ্যমে কায়িক পরিশ্রম করা, যে কোনো পরিস্থিতিতে মানসিক প্রশান্তি বজায় রাখা, মোয়ায়ের মতো একটা গভীর সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলা এবং কাজের মাঝে সেই পরম কাঙ্ক্ষিত ফ্লো খুঁজে পাওয়া। আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে জ্বলজ্বল করছে নিজের ইকিগাই বা জীবনের আসল অর্থ খুঁজে পাওয়ার বিষয়টা। হ্যাঁ, উদ্দেশ্যহীন, একঘেয়ে এবং রুটিন বাঁধা একটা দীর্ঘ জীবনের চেয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা নতুন আনন্দময় কারণ থাকাটাই হলো মানব জীবনের আসল সার্থকতা। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে চূড়ান্ত প্রাপ্তি কি দাঁড়ালো? একেবারে শেষে এসে যারা শুনছেন তাদের জন্য একটা সম্পূর্ণ নতুন এবং গভীর চিন্তার জগতে প্রবেশ করা যাক। এটা হয়তো আমাদের আজকের এই উৎস উৎপাদনে সরাসরি বলা হয়নি, কিন্তু ইকিগাইয়ের দর্শনের সাথে এটা খুব গভীরভাবে যুক্ত। আমরা জেনেছি যে মাবুই বা আমাদের আত্মার নির্যাস, আমরা যেসব জিনিস তৈরি করি বা যেসব মানুষকে স্পর্শ করি, তার মাধ্যমে অন্যের মাঝে স্থানান্তরিত হতে পারে। একটা অমরত্বের ধারণা। ঠিক। তাহলে ভাবনার প্রশ্ন হল, মানুষের আসল অমরত্ব কি প্রযুক্তি দিয়ে বার্ধক্যকে জয় করার মাঝে লুকিয়ে আছে, নাকি এমন একটা শক্তিশালী ইকিগাই নিয়ে বাঁচার মাঝে লুকিয়ে আছে, যা আমাদের তৈরি করা কাজ আর শিল্পের মাধ্যমে আমাদের শারীরিক মৃত্যুর পরও আমাদের সত্তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে? এই প্রশ্নটা ভবিষ্যতের দীর্ঘায়ুর ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। সত্যি এক গভীর ভাবনার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই দীর্ঘ আর তথ্যবহুল বিশ্লেষণে যুক্ত থাকার জন্য।